বাবা হলেন বটগাছের ছত্রছায়ার মতো। বয়স যতই বাড়ুক, নিজের দায়িত্ব থেকে তিনি পিছুপা হন না। বাবার তার সন্তানের প্রতি ভালোবাসা নীরব, যা ভাষায় নয় বরং ত্যাগ, সংকল্প আর তীব্র আবেগের মাধ্যমে প্রকাশ পায়। বাবার ভালোবাসা যেন এক অমূল্য সম্পদ, যা শুধু তার পক্ষে দেওয়া সম্ভব। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের স্বপ্ন স্থগিত রেখে নিশ্চিত করেন তার সন্তানের জীবন সুখ ও নিরাপত্তার কথা। এই সত্যিই হল বাবার নীরবে ভালোবাসার পরিচয়। তাই যতই তিনি গম্ভীর হোক, শাসন করুক কিংবা তার উপর হোক অভিমান, আসলে বাবা সবসময় নিজের সন্তানের ভালো চান। তাই আজ এই বাবাদের নীরব ভালোবাসাকে সম্মান জানাতে আমাদের জিও বাংলার ফাদার্স ডে স্পেশাল এপিসোডে আমরা পেয়ে গেছি অভিনেত্রী প্রান্তিকা দাস এবং তার বাবা প্রশান্ত দাসকে। ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমেই আঙ্কেল আপনাকে জানাই হ্যাপি ফাদার্স ডে। তার সাথে যেটা তোমাকে বলতে চাইবো যে এই যে ফাদার্স ডের দিনটা আমরা হয়তো সেইভাবে যতটা মাদার্স ডে পালন করা হয় বা অন্যান্য দিনকে যেভাবে উদযাপন করা হয়, ফাদার্স ডেটা কোথাও গিয়ে সেই একটু কোথাও গিয়ে দমে থেকে যায়। তার কারণ হয়তো বাবারা সেভাবে প্রকাশ করতে পারেন না নিজেদের ভালোবাসাগুলোকে, আর তাই আমাদেরও হয়তো সেই ভালোবাসাটাকে জানানো বা তার অব্দি পৌঁছানোর সেই সাহসটা আসে না কখনো। তোমার ক্ষেত্রে কি মনে হয় এই বিষয়টা? না দেখো সুচিস্মিতা, আমার মনে হয় যে ফাদার্স ডে বা এই ডটার্স ডে বা বিভিন্ন এই ডে গুলো আগেকার দিনে কিন্তু প্রত্যেকটা দিন হতো ফাদার্স ডে, প্রত্যেকটা দিন হতো ডটার্স ডে বা মাদার্স ডে বা আমি জানি না সানডে বলে কিছু আছে কিনা। তো এখন লোকেরা অনেক বেশি অ্যাওয়্যার হয়ে গেছে যে একটা দিন আমি দেব, মানে বাকি দিনগুলো তো ডেফিনেটলি মানে মা বাবা অনেকেই গণ্য করে না। আমি বিভিন্ন স্তরে সেটা দেখেছি, ঠিক আছে, সেটা একদম নিচু থেকে উচ্চ স্তরে অনেককেই আমি দেখেছি যে মাদার্স ডে ফাদার্স ডেতে পোস্ট দিচ্ছে ট্যাগ করে, হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে বাবা, আই লাভ ইউ হোয়াট এভার, বাট 365 দিন 24 ঘন্টা কি ওই ভালোবাসাটা দিচ্ছে না। আগেকার দিনে আমার মনে হয় যে লোকেরা হয়তো বলতো না যে আজকে ফাদার্স ডে, বাট অনেক বেশি কি বলবো পালন করাতে তারা অনেক বেশি পরিপূর্ণ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কি হয়েছে, লোকেরা সবাই খুব ব্যস্ত, এভরিবডি ইজ অন দ্য মুভ। তো অনেকে ওই যে বৃদ্ধা বা ধরো যাদের বাড়িতে হ্যাঁ তো রয়েছেই, মা বাবা তো আছেই, আজীবন থাকবে, সো খুব ফর গ্রান্টেড নিয়ে নেয়। সেটা আমি এত বড় বড় কথা বলছি আমি বলবো না আমি কোনো বাজে ব্যবহার করি না, বাট ইয়েস সামটাইমস আমারও হয় এই ব্যস্ততার মধ্যে কখনো আমিও মিস আউট করে যাই, সময় দেওয়া হয় না। কখনো যেই বার্থডে উইশটা রাত 12টায় করতে হয় সেটা হয়তো বার্থডে সারাদিন কাটিয়ে সন্ধ্যে 8টায় করছি, which again is not okay, বাট আমার যতটা সম্ভব যথাসম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করি মা বাবাকে খুশি রাখার। সেটা সবসময় গিফটস দিয়ে বা আই লাভ ইউ বলে হয় না, সেটা মানে দৈনন্দিন জীবনের যে রেসপন্সিবিলিটি গুলো, কারণ একটা টাইমে মা বাবারা আমাদের জন্য অনেক করে, ছোটবেলা থেকে মানে এই দুনিয়াতে আমাদেরকে আনার থেকে এই যে বড় হয়ে ওঠার পুরো জার্নিটা মা বাবা কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে মানে যদি মহাদেব পার্বতীর পরে আমি যেই স্থানটা যদি কাউকে দিই সেটা হবে আমার মা বাবা। আর ঘুম থেকে উঠে মানে my dad doesn't know but the first prayer I do is to keep them happy. This is the first prayer I do in the morning. তো ওটাই। এবার এটার মানে এই না যে আমি রোজ বাবাকে আই লাভ ইউ বলছি বা রোজ অনেক অনেক গিফটস পাঠাচ্ছি না, বাট আমার প্রেয়ার্সে আমার প্রত্যেক দিন আমার শুরু যখন যেভাবে আমি দিনটা শুরু করি মা বাবার নাম নিয়ে শুরু করি। সো দ্যাট আই থিঙ্ক আমার মনে হয় যে এখনকার জেনারেশন অনেক ল্যাক করে। সো এই যে মেয়ে বললো যে এটা হয়তো বাবা জানে না কিন্তু আমি এটা প্রতিদিন করে থাকি, এরকম কি আপনার কাছেও কিছু রয়েছে যেগুলো হয়তো যেটা আমরা বারবারই বলে থাকছি যে বাবারা সত্যি নিজেদের ভালোবাসা যেভাবে উজাড় করে দেন বা যত ত্যাগ অনেক কিছু ছেড়ে দেন নিজেদের সন্তানের জন্য, সেই বিষয়টা কখনো মুখে ফুটিয়ে তোলেন না, কখনো বাড়িতে সেই সমস্যাগুলো আনতে দেন না, বোঝাতে চান না। তো আপনার মধ্যেও কি এরকম কিছু রয়েছে যেটা কখনো মেয়েকে বলেন না কিন্তু মেয়ের সেই বিষয়টা বা মেয়ের জন্য সেটা সবসময় করে যাওয়া হয়? বাবা মায়ের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দুই হয় তার সন্তান, এটা মানে একদম সর্বক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে নয়, সব বাবা মাই তাই, তার সন্তানরাই তার সেন্টার হয় চিন্তা ভাবনার। তো
প্রত্যেক দিনই আমার কাছে আমার মেয়ের দিন, আমাদের পরিবারের দিন। আর ভালো মন্দ এখন বড় হয়েছে, ওর নিজেরটা নিজে বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। সেই কারণে ছোটবেলা থেকে সেই শিক্ষা দেওয়া হয়েছে, প্রতি বাবা মাই দেয়। তো সেভাবে মেয়ে ঠিক ট্র্যাকেই চলছে। মেয়ের এই যে ট্র্যাকের কথা বলতে গেলে, মেয়েকে ছোটবেলা থেকে একরকম ভাবে দেখেছেন, এখন মেয়ে অন্যরকম সকলের সামনে আছে, দর্শকদের সামনে। দর্শক প্রচুর ভালোবাসা দিচ্ছেন, বড় পর্দায় মেয়েকে দেখা যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে মেয়ে কাজ করছে। তো এখন যখন মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখে, তখন সেই প্রান্তিকা কেমন, মানে ছোটবেলার প্রান্তিকা আর এই প্রান্তিকার মধ্যে কতটা পার্থক্য দেখতে পান? অনেকটাই ভালো লাগে। মানে এই ব্যাপারগুলো একটা রাস্তায় যেতে গিয়ে একটা পোস্টার দেখলাম মেয়ের, কিংবা কোনো অ্যাডভার্টাইজের কোনো জুয়েলারি শপের কোনো একটা হোর্ডিং দেখে ভালোই লাগে এবং খুব আনন্দও লাগে। এটা চাই এই হোর্ডিংগুলো আরও বেশি হোক, আরও কাজ বাড়ুক, ওর জায়গায় ও নিজেকে আরও তুলে ধরুক। মেয়ের কাজ, মেয়ের ছবি দেখা হয়? এই টুকটাক দেখেছি, তবে এমনি ছোটবেলায় নাচ শিখেছে, নাটক কম বেশি করেছে, তারপরে গান শিখেছে, সবই করেছে। আমিও গান করতাম, সেই হিসেবে ছোটবেলা থেকে গান শুনেই বড় হয়েছে। বাবা, এটা আমার বলা হয়নি, বাবা দূরদর্শনে there used to be একটা তোমার কি বলো গানের রিয়েলিটি শো, গান সে তো বহু বছর, গান শুধু গান, সে বহু বছর আগে, তার ওই টাইমে মনোময়রা আসার আগে। হ্যাঁ, এরাও তো রিয়েলিটি শো থেকে এসেছে। তো সেই মানে বাবাকে দেখেছি, মানে বাবার সাথে প্রচুর রিহার্সালে গেছি ছোটবেলা, যখন আমার যতটুকু মনে আছে। হ্যাঁ, ছোটন কাকুর বাড়ি, মলয় আঙ্কেলের বাড়ি, বিভিন্ন জায়গায় বাবা গান গাইছে, ট্রুপসের যারা আছে ডান্স করে তারা ডান্স করছে বিভিন্ন। বাবা ইউজ টু বি দ্য অনলি মেল লিড ভোকালিস্ট। তো বাবা ভীষণ ভালো গায়, মানে এখনো খুব ভালো গায়, কিন্তু তবু আমরা এই জিনিসটা জানতাম না। এটা যখন জানতে পেরেছি, তাহলে দর্শকদের জন্য অবশ্যই বাবা মেয়ের ডুয়েট একটা গান আমরা অবশ্যই শুনবো। কারণ প্রান্তিকাকে আমরা গান গাইতে এর আগে কখনো শুনিনি। প্রান্তিকাতে ছোটবেলা থেকে এত গান শিখেছে, এর আগে আমি অনেক ইন্টারভিউ নিয়েছি, একবারও কিন্তু বলেনি গানের কথা। তবে আমি বলতে পারি যে যেটা মানে বলতে গিয়ে আমি অন্য লাইনে চলে গেলাম, সেটা হচ্ছে অভিনয়ের ব্যাপারটা, যেটা আপনি জিজ্ঞেস করলেন। সেটা হচ্ছে এমনি তো গান ফান সবই শিখেছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, রাগ আমার থেকে বেশি জানে, রাগ রাগিনী ব্যাপারটা আমার থেকে, মানে গ্রামাটিক্যাল ব্যাপারটা আমার থেকে যেহেতু শিখেছে। কিন্তু অভিনয়ের জায়গাটা ওর অনেকটা শেখা উচিত এখন। অভিনয় যে ব্যাপারটা, হ্যাঁ, নিজেকে একদম মানে জীবন্ত করে তোলা অভিনয়টাকে, সেটা ওর মধ্যে শিখতে হবে। শিখলে সব কিছুই পারে, চর্চার মাধ্যমে সব কিছু চলে আসে, প্র্যাকটিসের মাধ্যমে সেটাও হবে। কিন্তু সেটা একটুখানি আমার কাছে একটুখানি কমজোরি ব্যাপারটা, ওই জায়গাটা যেটা নিয়ে ওর মূল লড়াই। ও এখন ক্যারিয়ার শুরু করেছে, এখন জায়গাটা ওর অনেকটা শেখার বাকি আছে, এবং ভালো জায়গা থেকে ওর এই ব্যাপারটাকে খুব সুন্দর করে যারা শিক্ষা মানে যেখানে শিক্ষা দেয় এইসবের। বাবা যখনই আমার সাথে দেখা হয়, মানে ইনফ্যাক্ট প্রত্যেকটা টাইমে যেটা তুই মানে যেটা আমার পুজো করি, যেটা আমি ধরো অভিনয়, আমাদের জন্য তো সেটা ওয়ার্শিপ। যখন গান করতাম তখন বাবা গান নিয়ে বলতো, নাচ নিয়ে। এখন বাবা কমপ্লিটলি যতবারই দেখা হয়, অভিনয়টা কিন্তু ভালো করে করতে হবে, অভিনয়টা কিন্তু খুব ভালো। অভিনয় জিনিসটা অন্যরকম, মানে দেখে মনে হবে না অভিনয় করছে, এরকম হতে হবে ব্যাপারটা, যে মনে হবে একদম ব্যাপারটা স্বাভাবিক। সেই ব্যাপারটা ওর একটুখানি ধরা পড়ে যায়, যে অভিনয়ের মধ্যে রয়েছে, এখনো ধরা পড়ে যায়। হ্যাঁ, সেটাকে ঠিক হয়ে যাবে, সেটা করতে করতে ভালো জায়গায় কাজ করতে করতে অটোমেটিক হয়ে যাবে। বোঝাই যাচ্ছে যে বাবা মেয়ের ইন্টারভিউ হচ্ছে, একবারও কিন্তু বলেনি যে আমার মেয়ে খুব ভালো সিনেমা করছে। বাবা বলছে কিন্তু আমি ভীষণ খুশি হই। ওই যে আমি নিজেও গান বাজনা করতাম, একটু ভয় পেত ওই ব্যাপারটা, যে এই বাবা করতে দেবে কিনা, এখানে ওইখানে যেতে দেবে কিনা, এই ব্যাপারটা ভয় পেত। কারণ আমি মানে খুব স্বচ্ছভাবে নিজেও চলি। হ্যাঁ, যতটুকু আছে মানে ইমানদারিতে চলা উচিত। তো সেইভাবে ওকে শিক্ষা দিয়েছি। তো ও ভাবতো বাবা এই ব্যাপারে হয়তো না করবে, এই লাইনটা হয়তো বাবার পছন্দ হবে না, কিন্তু আমি কখনোই ওইভাবে লুকিয়ে প্রথম লুকিয়েই করতো। মডেলিং করতাম। হ্যাঁ, মডেলিং কেন, সবকিছুই আর্ট, সবকিছু আর্ট। তুমি তোমার বাবাকে বলেছি টিউশনে যাচ্ছি, তোমার শিক্ষা দীক্ষা, তোমার শিকড়কে তুমি বাঁচিয়ে রেখে সবকিছু দেখে তুমি সবকিছু করো না, করছে না দুনিয়া করছে। হ্যাঁ, তাতে যদি স্বল্প পোশাক পরতে হয় ক্যামেরার সামনে কোনো ডিরেক্টরের নির্দেশে,
সেটাও করতে হবে, করছে তো, সবাই করছে তো, কিন্তু সেটাই যে খারাপ তা নয় তো, সেটা প্রমাণ করে না সেটা। কিন্তু নিজেকে ঠিক জায়গায় রাখতে হবে, তোমার শিক্ষা দীক্ষা, তোমার মা বাবা, তোমার পরিবার পরিজন, হ্যাঁ, সমাজ, সবকে নিয়ে দেখে তারপরে চলতে হবে। সেই ব্যাপারে ভাবতে আমি বুঝি বাধা দেবো, কিন্তু আমি কখনোই বাধা দিতাম না। মানে এখন তো আমি রীতিমতো প্রাউড ফিল করি, মেয়ে আরো বড় কিছু কাজ করুক। আমি তো ওরকম বড় কিছু করতে পারিনি, মেয়ের দ্বারা আমার এই হোক যে আমি আমার। আর এটা আমি তোমাকে একটু ইয়ে করছি, তো সবকিছু প্রফেশনালি যে সাকসেস মানি যে লাইফে কিছু করা সেটা নয়। আমার মনে হয় তুমি পার্সোনাল লেভেলে তুমি যেইভাবে আমায় সাপোর্ট করেছো, তোমাকে ছাড়া আমি তো আজকে এই জায়গাটায় আসতে পারতাম না কোনোদিন। তো এটা আমার উইন মানে তোমার উইন, আমার মনে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আমি ভীষণ খুশি। মানে ও প্রথম যেদিন ওর ওই রবীন্দ্র সদনের সামনে একটা সিনেমার একটা প্ল্যাকার্ড দেখলাম, ওই দারোগা মামুর কীর্তি, হ্যাঁ, মানে ওইটা আমি দেখছি, এবং আমার সঙ্গে যারা ছিল মানে তারাও খুব খুশি যে প্রান্তিকা ওই জায়গায়, ওকে ওইটুকু দেখেছি, হ্যাঁ, ওইটুকু পুচকি মেয়ে, এবং এই ক্রেডিটটা সম্পূর্ণ ওর। আমরা পেছন থেকে সাপোর্ট দিয়েছি, ওর মা তো ওকে যেভাবে সাপোর্ট করে এবং গতদিনে করেছে, আগামী দিনেও করবে, সেটা মানে ভাবনার অতীত। সবার মা বাবাই সবার কাছে স্পেশাল, বেস্ট, কিন্তু ওর মা যেন একটু মানে দা বেস্ট, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। তো সেই জায়গা থেকেও ভীষণ একটা সাপোর্ট পায়। আর বাকিটা তো শিক্ষা দীক্ষা ছোটোবেলার থেকে শিখিয়েছি, মা এই করতে হবে, ওই করতে হবে, এটা ভালো, ওটা খারাপ, সেখান থেকে এখন পর্যন্ত ঠিকঠাক চলছে। মানে স্কুলে নিয়ে যেতে যেতে, স্কুল থেকে ফেরার পথে, খেতে বসে, টিউশনে নিয়ে যেতে যেতে, টিউশন থেকে ফেরার পথে, প্রত্যেকটা টাইম এটা কিন্তু হচ্ছে না, সায়েন্সে এটা পেতে হবে, এটা করতে হবে, তাহলে আমি কখনো ওইসব জিনিস ছুঁতেও পারিনি, ওকে যেসব জ্ঞান দিতাম আমি কখনো ওইসব জিনিস মানে ভাবতেও পারিনি, কিন্তু ওকে আমি সেই শিক্ষা দিয়ে গেছি বরাবর। বাবা খুব চেয়েছে, নয় আমি গায়িকা হব, নয় আমি ডাক্তার হব। বাবার একটা, আমার ডাক্তার হওয়ার খুব মানে ইচ্ছা ছিল। কেন ডাক্তার হলো না? না, ডাক্তারটা কেন আমি এই কারণে বলছি, মানে ওই এমন একটা প্ল্যাটফর্ম ওইটা, মানে ওইখান থেকে অনেক রকমের মানে সেবামূলক কাজ করা যায়, মানে ওর থেকে বড় সেবা হতে পারে না একটা মানুষের জীবন দান করা, প্রাণ ফিরিয়ে দেওয়া, কিংবা তাকে চিকিৎসা করা। সেটা আমি খুব চেয়েছিলাম যে খুব গরিব মানুষের এইসব সেবা করুক, এই সেই প্রচুর জায়গায় এরকম চিকিৎসার অভাবে মানুষ মারা যায়, আমি ওইটা চেয়েছিলাম। তার খালি বলতো যে তোকে বড় হয়ে সায়েন্স নিতে হবে, ডাক্তারি পড়তে হবে। সায়েন্স নিয়েছি যদিও, তারপরে আর ডাক্তারি পড়া হয়নি, বাট আমার বায়োলজি, যেহেতু মানে আমি এত মানে বাবাও বলতো, আমি বায়োলজিতে এত জোর দিয়েছিলাম, ক্লাস 10-এ আমি মানে আমার 10th বোর্ডে বায়োতে আমি হাইয়েস্ট পাই 97। তারপরে আর বায়ো নিইনি, সেটা আলাদা কথা, ঠিক আছে, প্লাস 2-তে। কিন্তু মানে আই ওয়াজ সো ডিটারমাইন্ড যে না, ডাক্তারিটা ভাবতে হবে, ডাক্তারি নিয়ে, বিকজ আমিও কোথাও না কোথাও, বাট ওই যা হয় ছোটবেলা থেকে মডেলিং, হ্যাঁ। তারপর হঠাৎ করে মানে একেবারে কমপ্লিটলি ডাক্তার, গায়িকা, এগুলো থেকে অভিনয়ের বিষয়টা এলো কি করে? ওটা পুরোপুরি ওই পকেট মানির জন্য। আমি আর আমার খুব একটা কিরা ছিল, বাবা ছোটবেলা আমার প্রচুর ছবি তুলতো, বাবার কাছে একটা কোডাক, না বাবা, কোডাক্রোমা, হ্যাঁ, কোডাকের একটা ক্যামেরা ছিল, তো বাবা প্রচুর ছবি তুলতো, আর আমি এরকম পোজ দিয়ে বেঁকে এরকম করে ছবি তুলতাম। কিন্তু দাঁড়ানোর স্টাইলগুলো মোটেও ভালো হতো না, সত্যি বলছি। কিন্তু আজকে দেখছি যে তার সঙ্গে কোনো মিলই নেই, এর জন্য তখন ভাবতেই পারিনি যে ও এরকম কিছু এই লাইনে যাবে, মডেলিং করবে কিংবা অভিনয়ের জগতে যাবে, কখনোই ভাবতে পারিনি। ভাবতাম ভালো একটা চাকরি করবে, স্মার্ট মেয়ে, হ্যাঁ, ভালো স্কুলিং হয়েছে, ভালো একটা চাকরি করবে, এরকমই ভাবতাম। কিন্তু এই জায়গায় যখন চলে গেল, তারপরে দেখছি যে নিজের ইচ্ছায়, নিজের ক্রেডিটে ওকে বিন্দুমাত্র কেউ কোনোদিন কোনো হেল্প করেনি, কোনো জায়গার থেকে না। এমনি কোনো জায়গায় নাচ করতে গেল কিংবা গান শিখলো, টিচাররা তাকে শিক্ষা দিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে ওকে এই ব্যাপার থেকে মানে সোর্স থাকে না, দাদা, কাকা, বাবা কিংবা কোনো আত্মীয় স্বজন, এই ব্যাপারটা ওকে কোনো দিন 0.1% কেউ কোনো হেল্প করেনি, পুরো ক্রেডিটটা ওর। আর খুব বিশ্বাস করি আমি ওকে, খুব সত্যি কথা বলে, যা বলবে একদম মুখের ওপর বলবে, সামনাসামনি বলবে, এইসব কারণে আমি খুব লাকি এরকম একটা মিষ্টি মেয়ে। আচ্ছা, বাবা তো প্রচুরবার ছোটবেলার কথা মেনশন করলেন, তুমিও ছোটবেলার কথা বলছো, ছোটবেলায় প্রান্তিকা কেমন ছিল? ওই একই রকম দুষ্ট ছিল নাকি শান্ত ছিল? খুব দুষ্ট না, যেরকম সব বাচ্চা হয় ওরকমই, দুষ্টুমিও করতে, আবার কথাও শুনতো, হ্যাঁ, মানে পরীক্ষার আগে ওই রাত জেগে পড়া কমপ্লিট করা, সারা বছর শুধু ওই কোচিং ক্লাস আর ওই টিচার, প্রাইভেট টিউশন, এগুলো প্রচুর করতো ছোটবেলা থেকে। না, সেরকম না, পড়াশোনাই করতো না, মানে বাড়ির যে পড়াটা সেটা করতোই না, সেটা ওই পরীক্ষার আগে রাত জেগে,
কিন্তু রেজাল্ট ভালো করতো, মানে একদম খুব ভালো না হলেও মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড রেজাল্ট করতো। তো এইসব কারণে ওকে কোনোদিন কিছু বলতে হয়নি। আর ছোটোবেলা থেকে সত্যি কথা বলতো, যাই বলবে সত্যি বলতো। আর ছোটোবেলায় খুব কিপটা ছিল, এখন ছোটবেলায় আমাকে কিছু দিতই না, খালি বন্ধু বান্ধবকে খাওয়াতো, আমার পয়সা দিয়ে বন্ধু বান্ধবকে খাওয়াতো। তাহলে আমাকে একটু সাহায্য কখনো সেটা করতো না। কিন্তু এখন আবার সেটা পুরো উল্টে গেছে, পুরো উল্টো হয়ে গেছে। ওর সামনে থাকলে আমি ওকে গার্জিয়ান ভাবি, আমি নিজেকে বাচ্চা ভাবি। ও যা করে, ও যেটা বলবে আমি জানি একদম ঠিক বলবে। এখন কি মেয়ে নিজের হাতে রান্না করে কখনো খাইয়েছে? একদম পারেই না মনে হয় আমার। রান্নাটা একদম, বাবা দারুণ রান্না করে, আমি একদমই পারি। তো বাবার কোন রান্না মানে আমি একদম ওই বিরিয়ানি ফিরিয়ানি ওইসব রান্না না, মানে ঘরোয়া যে আলু পোস্ত থেকে শুরু করে, শুক্তো থেকে শুরু করে মাংস, এই ধরনের ঘরের রান্না। বাবা কাঁকড়াটা দারুণ রান্না, এবং মাছ, যে কোনো ভাজা বড়া, এইসব একদম মানে বলে বলে যে কোনো মহিলার থেকে ভালো করে। ভাজা বড়া শাক আর যে কোনো ঘরোয়া রান্না, শুক্তো, নিরামিষ তরকারি, কাঁকড়া ফাঁকড়া, ওগুলো তো সহজ রান্না মাগো। পেঁয়াজ রসুন আদা স্বাদ মতো লবণ এগুলো পড়লে পরেই টেস্টি হয়ে যায়। মাংস কাঁকড়া এগুলো সবচেয়ে সহজ রান্না, সবচেয়ে কঠিন হচ্ছে শুক্তো। একটু কি বাবার থেকে শিখতে ইচ্ছে করেনি রান্না? রান্নাটা একদমই আমার করার মানে ইচ্ছাও নেই, আর একদম মানে কখনোই ভালো লাগে না। তাহলে মেয়ের হাতে ওই গ্লাসে জল বা জুস এগুলোই আসে। ও এক্সপেরিমেন্ট করায়, এইখানে ওখানে নিয়ে যায় রেস্টুরেন্টে, বাবা এটা খাও সেটা খাও। যে কটা খাবার খাইয়েছে আজ পর্যন্ত আমার কোনোটাই ভালো লাগে। সত্যি বলি, ও নিজেও খেয়ে নিজের মুখটা এরকম করে। হ্যাঁ, একজন একটা প্রনের আইটেম দিয়েছে, অত ভালো একটা, দেখতে কত সুন্দর, মুখে দিয়েছি, ও দিয়ে বলছে বাবা তুমি খাও খাও খাও। দেখো ও এক পিস কে আর খাচ্ছেই না, পুরোটা জবরদস্তি আমাকে খাওয়ালো। ইটালিয়ান কোন একটা ডিশ ছিল, এত বাজে এত বাজে, মানে ও এসব এক্সপেরিমেন্ট করবে আর এগুলো আমার উপরে প্রয়োগ করবে, আমিও খাই। হ্যাঁ ভালো ভালো বলি সামনে। একবার মনে আছে যে একটা ক্রিমি একটা যে সাউথ সিটিতে একটা টিরামিসু নাকি একটা দিয়েছে, একটা বল টাইপের, ওরে বাপ রে বাপ, লাস্টে আমি ওটা প্যাকিং করে এনেছিলাম না, কুকুরকে দিয়েছি, ও খাচ্ছে না। ও গড, না এটা হয়েছে আমাদের সাথে অনেকবার। বাবা বলছে কিচ্ছু না, তুমি ডমিনোজে নিয়ে যাবি, আমরা পিৎজা খাবো। বেসিক আমরা পাতি নয় তো ভাত ডাল আলু সিদ্ধ খাবো, না পিৎজা খাবো। আমার দারুণ লাগে পিৎজা, কিংবা ওই রাস্তায় ঘুগনি পাউরুটি, ফাটা পরোটা, এইসব দেশি খাবার আমার কোনো কথা হবে না। মানে নতুন এক্সপেরিমেন্ট করতে গেলেই সেখানে কিছু না কিছু একটা ভুল হয়ে যায়। মেক্সিকান ইটালিয়ান যে সবই ট্রাই করেছি, বাবাকে বাবার একটাও পছন্দ আমার ভালোই লাগে না। আমাদের এই যে আমাদের বাঙালি খাবার দাবার পছন্দ। তুমি ভাবো না, কচুর শাক কিংবা কচুরলতি এই ধরনের আইটেম, তার পাশে কিছু যায় কখনো? আচ্ছা, যেহেতু আমরা প্রান্তিকার কাজ নিয়েও কথা বলছিলাম, সেই জায়গা থেকে একটা জিনিস জানতে চাইবো যে প্রান্তিকাকে কিন্তু সেইভাবে, মানে যখন ও মডেলিংও করেছে, তার থেকে বেশি মানুষ চিনেছে ওর সবচেয়ে বড় যে রিয়েলিটি শোতে ওকে দেখা গেছে, সেই মিকা দি ওয়েডিং, মানে বটি, সেইখানে। তো সেখানে আপনাকেও আমরা দেখেছিলাম, বাট মেয়ের এই যে বিয়ে দেওয়ার ব্যাপার, এটা প্রত্যেকটা বাবার কাছে খুব স্পেশাল। আর সেখানে একটা রিয়েলিটি শো এর মাঝখানে একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর সেখানে সবাই আশা করছে যে হ্যাঁ ফাইনালি মেয়েটার বিয়ে হয়ে যাবে, একটা কম্পিটিশন কাইন্ড অফ। তো সেটাকে আপনি কিভাবে দেখেছিলেন? না, এটা ও আমাকে প্রথমেই বলেছিল, বাবা আমি কিন্তু বিয়ে করব না, যেমনই হোক আমি কিন্তু বিয়ে করব না। সে যদি আমি চ্যাম্পিয়নও হই, আমি যদি উইনারও হই, আমি বিয়ে করব না। এটাও আমি প্রথমেই বলেছিল। অনেক বয়সের ডিফারেন্স বাবা, যতই উনি গুণী মানুষ হোক। আজকে সব বাবা ওপেন করে দিচ্ছে তোমার। যাক, এগুলো না না বলতে পারো, অসুবিধা নেই। ক্যামেরার পেছনে অনেকটা বেশি বলেছে, ক্যামেরার সামনেও বলেছে। ও আমায় বলেছে বাবা এটা অলরেডি একটা একরকম স্ক্রিপ্টেড, হ্যাঁ একটু আমায় হিন্ট দিয়েছিল। তা আমরা খুব মজা নিয়েছি। আমি ওইখানে গেছি, বোম্বেতে গেছি, ওর এইসব প্রোগ্রাম দেখেছি। বোম্বেতে ওই রকম লাইট, ওই রকম ক্যামেরার সামনে, আমরা তো সবসময় মঞ্চে গান করেছি, ওই রকম একরকম অ্যাটমসফিয়ার। একটা মঞ্চে গান করছি, সামনে প্রচুর দর্শক, ওইটা একরকম। আর ওরা যেটা ক্যামেরার সামনে করে, এই যে এখন যেটা হচ্ছে, এগুলো আবার অন্যরকম। কিন্তু অন ক্যামেরা অফ ক্যামেরা গোটা ব্যাপারটাই আলাদা। তো খুব মজা নিয়েছে ওইখানে গিয়ে। মেয়ে এরকম বড় কাজ করছে, এবং শুধু তাই না, একটা কলকাতার এরকম বাচ্চা মেয়ে, অত বড় বড় সব আদার্স কম্পিউটার্সের সঙ্গে ও রীতিমতো মানে লড়াই, এবং খুব সুন্দরভাবে, মানে দারুণ সংস্কৃতি, ওর কলকাতার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি যেভাবে তুলে ধরেছে, মানে কোনো কথা হবে না। ও গোটাটাই ওর নিজের বুদ্ধি।
এই যে ওর ইন্ট্রোডাকশন থেকে শুরু করে শেষ পর্যন্ত এপিসোডটা আমি তাড়িয়ে উপভোগ করেছি। মানে ওরা অর্গানাইজার্সরা না একটা ভাবে ওরা ডিজাইন করছিল, তো আমি বলেছি যে না আমাদের যখনই আমরা ঢুকি দেখবে তুমি আমাদের ফিনালেতে যেখানে বাবা মা দুজনেই আছে, আমি এরকম পান পাতা সরিয়ে আসছি, প্লাস ওই সামনে সবার আমাদের তো আর ডলি নিয়ে ওরকম ভাবে আসে না, তো ওই পুরো ক্রিয়েটিভ আইডিয়া গুলো আমি দিতাম টিমকে যে আমাদের বাংলা সংস্কৃতিতে এরকম আছে, তো ওরা সামনে আমার ডলিতেও ওরকম বড় বড় পান সাজিয়েছিল, ঠিক আছে, আমিও হাতে পান নিয়ে ঢুকেছি। সো অল দিস আইডিয়াস সব আমি বলতাম যে বাঙালিরা সেই টোপর আর মুকুট, বাবা মানে মিকার জন্য মুকুট, টোপর আমার জন্য মুকুট, কলকাতা ওখানে পাওয়া যাচ্ছে না বোম্বেতে, বাবা কলকাতা থেকে নিয়ে গেছে ওখানে, ঠিক আছে, এরকম প্রচুর কিছু হয়েছে, তো এগুলো সব আমার আইডিয়াতে। এই যে তারপরে উত্তরীয় দিয়েছিলে, উত্তরীয়, তারপরে এই সব করে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওর যে চিন্তা ভাবনা যেটা ছিল তার জন্যই ওই ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল। এটা আমি একদম ডে 1 থেকে বলছি, এটা বলেছি এর জন্য আমরা। বাবা কি চেয়েছিল? বাবার তো সিঙ্গার পছন্দ, গায়ক পছন্দ, এবার মেয়ের পছন্দও তো দেখতে হবে না। মানে এমনি বাবার পছন্দ হয়েছিল? এমনিতে বয়সে কখনোই পছন্দ না, আর আমি চাই আমার মেয়ে অনেক, ওর জন্য ওই যে প্রথম দিন এসেছিল ওই যে কৃষ্ণা, দারুণ ম্যাচ করেছিল কৃষ্ণার সঙ্গে। আরে ওই যে সুদেশ কৃষ্ণা মানে গোবিন্দার যে একদিন এসেছিল না, ওর সঙ্গে একটু কমেডি ফমেডি করলো। না, কৃষ্ণা যে মেয়ে সেজে এসেছিল, যে কৃষ্ণার সঙ্গে ওকে মিকাকে মানিয়েছিল। আচ্ছা, কৃষ্ণার সঙ্গে মিকাকে মানিয়েছিল? হ্যাঁ, আমি সেটাই বলছি, কৃষ্ণার সঙ্গে মিকাকে মানিয়েছিল, মানে ওই মুখটা বড় বড় তো ওদের, হ্যাঁ, ম্যাচ করে। আমি জানি না আমি কি বলবো। আচ্ছা, আমরা একটু হাসি মজাক করি। কপিল শর্মা সাথে যদি ওরকম লোককে নিয়ে ওরকম এই করতে পারে, ওরা কপিল শর্মা বলে বলে যাকে তাকে ফ্লার্ট করছে, তা আমরা যাকে তাকে ফ্লার্ট করছে, তাহলে আমরা একটু, আমিও তো গান বাজনার জগতে, বয়স বেশি হলে কি হবে, তা আমরা যে চ্যাংড়ামি ছিল, আমার নাম ছিল চার্জার, আমি যেখানে প্রোগ্রাম করতে যেতাম ওইখানে আমার নামই ছিল চার্জার, মানে আমি যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকে মানে ব্যাটারি লো, ব্যাটারির মোবাইল যেরকম পড়ে থাকবে কেউ ঘাটবে না, ওইরকম আমি গেলে চার্জ ফার্জ লাগিয়ে, আমার নামই ছিল চার্জার। ওই বিভিন্ন রকম জোকস, বিভিন্ন রকম কমেডি, এই সেই, কিন্তু সব অফ ক্যামেরা। আমি কিন্তু অন ক্যামেরা একদমই আমি স্বচ্ছন্দ নই এবং একেবারেই স্মার্ট না, আমি একদম রীতিমতো ভয় লাগে আমার। বাবা তুমি যা সব বললে আর মনে হচ্ছে না তুমি ভয় পাও ক্যামেরা। না, এখন তো মনে হচ্ছে না, ক্যামেরাগুলো এখন আছে বলে বুঝতে পারছি। যাকে আমি ক্যামেরার সামনে কখনো এইভাবে আমি আসিনি। হ্যাঁ, আমাকে বহু লোক বলেছিল মিরাক্কেলে যা। আমাদের সেই গত 20 বছর আগের জোকস পরবর্তী সময় 20 বছর পরে মিরাক্কেলে আমরা শুনি। আমাদের সেই জোকসগুলো নতুন খামে, নতুন নামে, নতুন মোড়কে মিরাক্কেলে আমরা দেখতে পাই, এবং সেটা অনেক ভেজ নন ভেজ ওদের ভাষায় ওইসব বলে, ওইভাবে ওরা প্লেস করেছে। কিন্তু সেই জিনিস আমরা ছোটবেলায় সেই সব জোকস আমরা শুনে এসেছি, এবং আমার গুরুদেব হচ্ছে শুভময় চট্টোপাধ্যায়, মারা গেছে, হ্যাঁ, শুভদা, এই দূরদর্শনে চাকরি করতে, এবং ওর শেষ কাজ হচ্ছে ওই যে হরে কৃষ্ণ শর্ট ফিল্ম, সে হচ্ছে আমার অলিখিত গুরু, লিখিত বলো অলিখিত বলো। তা সেখান থেকে তারপর বলো রাজদা, এই যে রাজ, তারপরে রাহুল, তারপরে যে কাঞ্চন, হ্যাঁ, তারপরে রুদ্রনীল, এরা সব শুভময়ের ফ্যান ছিল, এবং যাকে জিজ্ঞেস করবে শুভময়ের নামে এক কথাই বলবে যে সত্যি ভালো লোক ছিল, প্রচুর ট্যালেন্ট। আমার দেখা আমাদের এই অঞ্চলে মানে ওইরকম মানে আমি সান্নিধ্য পেয়েছি, নিয়মিত আমার বন্ধুর মতো মিশতাম আমরা, মানে যে কিরকম ট্যালেন্ট ছিল ওর, হ্যান্ডরাইটিং থেকে শুরু করে ওর স্ক্রিপ্ট লেখা, ওর নিজের গান গাওয়া, অ্যাঙ্কারিং করা, দেখতে ওর চ্যাংরামো, পাশাপাশি ওর কিছু বদভ্যাস ছিল, নেশা ফেশা এইসবও ছিল, মানে সবেতে ও পারদর্শী, মানে যেখানে যাবে 1 নম্বর। ও মারা যাওয়ার পরে রুদ্রনীল খুব মানে ফেসবুকে ইসে করেছিল, ফিডব্যাক দিয়েছিল, মানে চোখে জল চলে আসবে এরকম, এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। এই যে বাবা বললেন যে উনি চার্জার, উনি যেখানে যান সেখানে সব মানুষকে একদম মাতিয়ে রাখেন, হ্যাঁ, চার্জড আপ করে দেয়। তো তোমার ক্ষেত্রে কি তাই হয়েছে? ছোট থেকে বাবাকে এভাবেই হাসিয়েছে নাকি কখনো বকাবকিও করতেন? দুটোই, মানে বকাও খেয়েছি আর একটু মারও খেয়েছি, চড়থাপ্পড়ও খেয়েছে, অল্প, সেটা খুব বেশি না। আমি খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলি, আবার খুব তাড়াতাড়ি মাথা ঠান্ডাও হয়ে যায়, ওই কারণে 1-8 বার চড়থাপ্পড়ও দিয়ে দিয়েছিলাম। সরি মা, তার জন্য।
নো বাট আই থিঙ্ক যেটা হয় ভালোর জন্য হয়। তো মানে আমি সবকিছু মানে ছোটবেলা থেকে যা যা বাবার ভালো মন্দ যেটা যেটা পেয়েছি আজকে আমাকে অ্যাজ এ পার্সন গড়ে তুলতে খুব হেল্প করেছে সবকিছু। আমি মানে বাবার বলো মায়ের বলো, আমার ছোটবেলা স্কুলের ডিসিপ্লিন একটা থাকে, সবকিছু তখন মনে হতো যে এই কেন করছে, বড় হলে দেখাবো তোমাকে, বড় হলে দেখে নিও। এখন সেটা বুঝি যে না কেন করেছে বা এখন সেটা কতটা দরকার আমি এখন রিয়েলাইজ করি। তো আমার একদমই আমার কোনো রকমের রিগ্রেট নেই যে যেইটুকু মার খেয়েছি, যেইটুকু বকা খেয়েছি, ওইটা না করলে হয়তো মানে একদম আরো মানে উচ্ছন্নে চলে যেতাম। তো কোনো অভিমান কি রয়ে গেছে বাবার জন্য? আমার মনে হয় কাছের মানুষের থেকে না রাগ, অভিমান, এক্সপেকটেশনস এগুলো অনেক বেশি থাকে। তো অভিমান, রাগ এগুলো বাবার সাথে করবো না তো কার সাথে করবো, এগুলো তো হতেই থাকে। আর বাবারও আই এম শিওর সেম অ্যাট দ্য সেম টাইম বাবারও কিছু এক্সপেকটেশনস থাকে, সেসব না হলে মান অভিমান, সেই রাগ ভাঙানো, এগুলো আমার মনে হয় খুব ন্যাচারাল ইমোশনস। আর যদি এই ইমোশনস গুলো না থাকে না, আমরা মানুষ না, আমরা রোবট হয়ে যাবো। তো এই ইমোশনস গুলোর অনেক দাম আমার কাছে মনে হয়। যে আমি যদি কারোর ওপর মান করি বা কেউ আমার উপর রাগ করে, আমি রাগ ভাঙাই, তো এই জিনিসগুলোর আমার ভ্যালু হচ্ছে ইটস বিয়ন্ড এনিথিং। সেই মানুষটা আমায় এফেক্ট করছে, আমাকে ইমোশনালি এফেক্ট করছে, মানে সে আমার খুব কাছে। তো ডেফিনেটলি সেটা তো হয় বাবার সাথে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে ও ছোটবেলায় খুব কিপটে ছিল, এখন আমার সঙ্গে গিফটেরই করতো, প্রচুর এখন গিফট দিচ্ছে, প্রচুর আপনাকে ভালোবাসে। গিফট কি মানে কিছু চাওয়ার আগে মানে এরকম একটা প্রস্তুত থাকে, বাবা কিছু চাইবে, আমারও লজ্জা লাগে যে কি রে ওইটুকু পুচকি মেয়ের থেকে খালি এরকম নেব, হ্যাঁ এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে, এই যে শার্টটা পরে আছে এটাও আমার কন্যার দেওয়া, হ্যাঁ। তো খুব এই দিক থেকে। আর যদি বলি যে সবচেয়ে বেস্ট উপহার আজ অব্দি আপনি ওর থেকে কি পেয়েছেন, মানে সেটা মানে কোনো জিনিস না হলেও চলবে, সবচেয়ে বেস্ট উপহার। বেস্ট উপহার ওই আমার কাছে বেস্ট উপহার। ভগবান আমাকে যে উপহার দিয়েছে ওকে বেস্ট উপহার, এর থেকে ভালো উপহার হতে পারে না উপহারের কথা যদি আসে। আর এইখানে ওর মার নাম না করলেই হবে না, ফুলেশ্বরী নাম না করলেই এখানে মানে অধুরা থেকে যাবে সবকিছুর মানে মূলেও। মানে আমাদের সমস্ত কিছু, এই আনন্দ ফুর্তি, আমাদের এই উপরে ওঠা নিচে নামা, হ্যাঁ সমস্ত কিছু আপস ডাউন, সমস্ত কিছুর পেছনে ওই মেয়েটি। ওর কথা না বললে এখানে আমাদের বেইমানি করা হবে, ঠিক কিনা মা? একদম মা মানে পুরো পরিবারটাকে এরকম ভাবে একদম কোনো কথা হবে না। আর ওরকম মেয়ে আমার দেখা মানে ওইরকম মেয়ে মানে কি বলবো, মানে আমাদের সেই আবার মিউজিক্যাল টার্মসে চলে আসে। আচ্ছা, যেহেতু মিউজিক্যাল টার্মস বললেনই, তো আমাদের এই আড্ডাটা আমরা যখন এগোচ্ছি, এবার একটু যদি আমরা শেষের দিকে যাই, তাহলে গানটা না শুনলে হবে না। তাই শেষ করার আগে আর একটা গেমস খেলবো, তবে তার আগে একটু গানটা শুনে নিতে চাই দুজনের গলা থেকে। না দুজনের গলা বলতে এইখানে ওই লাইনটা, ওই যে জটিলেশ্বর মুখার্জির একটা গান আছে, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। মানে রিয়েলি এদের সঙ্গে দেখা না হলে এই জার্নিটা হতো না আমার। ভূতমা একদিন খুব করে প্রোগ্রাম হবে, ঠিক আছে? ডান ওই ক্যারিওকেটা। ও সরি, আমি ভূতমা বলে ফেললাম। ওকে আমি একটা নিকনেম শুনলাম আমরা, ওকে আমি ছোটবেলার থেকে এই নামটা আমিই ডাকি একমাত্র। তা আমার একটা দুটো বন্ধু একাধবার ছোটবেলায় ডাকার চেষ্টা করেছিল, ও এরকম করে তাকিয়েছে একবার, হ্যাঁ শুধু আমার, হ্যাঁ আমিও বুঝতে পেরেছি এটা পছন্দ না যে আমার বন্ধুরা ওকে এই নামে ডাকুক। ভূত, কত সুন্দর প্রান্তিকা নামটা আছে, অত সুন্দর দেখতে মেয়েটা, ওকে ভূত কেন ডাকি আমিও জানি না কেন ডাকি। হ্যাঁ ওই এক ছোটবেলার একটা গল্প, আমাদের পাড়ার এক বয়স্ক মহিলা, আমরা পিসি ডাকি, উনি ওকে ছোটবেলায় একদম পুচকি যখন, তখন এই তোর মেয়ে কই রে, ভূতি কই এরকম ভূতি বলতো। তো ভূতি বলতো ওই দু একবার শুনে আমার যেন মনে বসে গেছে, ভূতি থেকে ভূত হয়ে গেছে। ওই যে আমি ডাকি ভূত করতে করতে একমাত্র আমিই ডাকি এখন ভূত, বাকি ওর মা ডাকে তোনাই, এক একজনা, কেউ পাখি, কেউ ম্যাও, হ্যাঁ এক একজন এক এক রকম ডাকে। আমার প্রচুর নাম, কিন্তু আমি এই নামে ডাকি, আমি কোনোদিন তোনাই ভূত কোনোদিন ডাকতে পারবো না। এবং আমার জন্য এই নামটা যেন
মানে হ্যাঁ, অ্যালাউ হ্যাঁ, থাকে আমার বাবা, জন্য যেন। একদম, তোমার জন্য আর হ্যাঁ, কারণ বাস বাস, আর কেউ ডাকবে না তোমায় ভূতে। তাহলে তুমি বাবা তোমার জন্য এত মিষ্টি একটা গান গাইলো, তুমি একটা গান গাও বাবার জন্য। একটা কিছু সাজেস্ট করো। জানি না বাবা কি গাইবো বলো তো। বাবা দিয়ে? না না, মানে বাবা যে দিয়ে না, কোনো মানে গান। এমনি কোনো। ওই যে বিশ্বপিতা তুমি হে, না পিতা পিতা থাকলেই হবে একটা। পাপা कहते हैं मेरा কি ওই না যে- না বড় নাম করেগা। নো 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 নো, দাঁড়াও, এটা খুব ভালো, আমার একটা খুব পছন্দের গান। আরে কোনটা বলো, বাংলা না হিন্দি? ছেড়ে যাইলে যেতে দেব না, না না ছেড়ে যেও না, তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খাপা ছেড়ে দিলে সোনার আহা। গৌর আর পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব ভালোই গাইতো। না। খুব সুন্দর গাইলো এখন। না না, ও রাগগুলো করতো যখন, ওই যে সঞ্জীব স্যারের কাছে হ্যাঁ, করতো, classical। ও যখন ক্লাস 5th ইয়ার 6th ইয়ার যখন চয়েস রাগগুলো করতো, আমি না শুনতাম, আমি কখনো গান ওইভাবে শিখিনি কখনো। গান করতে করতে তার স্কেল, তার চলতে ফিরতে যে কথাগুলো, গানের যে মিউজিক্যাল দাদাদের সঙ্গে যে জি মাইনার, জি মেজর, আমরা তো ওই যে শার্প বলি, হ্যাঁ, শুদ্ধ কোমল, এই ব্যাপারগুলো আছে, এগুলো বুঝি কোন স্কেলে কোন গান হচ্ছে, কোনটা টেল, কোনটা ফিলার, আমাদের গান করতে করতে ওইটা হয়। কিন্তু মানে ওর যে যখন ওই যে রাগগুলো করতো, আমি তখন ভাবতাম যে কি কঠিন, মানে আমি শুধু শুনতাম তাতে এরকম লাগতো, হারমোনিয়াম বাজিয়ে করতো, করে লাস্টে আর ফাইনালি একটা দিতে পারলো না, হায়ার সেকেন্ডারি তখন দেবে, বললো বাবা এদিক চাপ ওদিক চাপ, আমি একটা সাইড বন্ধ করে মানে আমি পুরো মানে আমার ফাইনাল ইয়ার আমি পুরোটা করেছিলাম, জাস্ট এক্সামটা দিই, এক্সামটা দাও। বাকি আমি পুরো শিখেছি, মানে একটা গানের ফাইনাল খুব সুন্দর গাইলে তুমি। না এখন তো ছেড়ে না, দাও, তাও চলছে। খুবই ভালো গেয়েছো, সত্যি ভালো জি। গেয়েছো। শোনো, এই লোকসঙ্গীত তুমি যেটা করলে না, এই প্যাটার্নটাও শিখতে হবে তোমাকে, এই ভাবটাকেও শিখতে হবে। যেমন ধরো, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনি, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনি, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনি, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনি। আমারও চর্চা নেই, আমারও করতে হবে। Too মাগো। good. চর্চা নেই, বাট দারুণ তোমার সঙ্গে আমি গাইছো। বসবো, দাঁড়াও, তোমাকে আমি গানের ব্যাপারটা আরো টাইট করে দেবো। এই যে বাবা মেয়ের মোমেন্টটা ক্রিয়েট হলো, বা এই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হলো এখানে, আমার মনে হয় না যে এটাকে আর আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত। এটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর এখানেই হয়তো এই ফাদার্স ডেটা এতটা স্পেশাল হয়ে উঠলো। তাই থ্যাংক ইউ তোমাদের দুজনকেই, আমাদের দর্শকদেরও এত সুন্দর একটা আজকের আড্ডা উপহার দেওয়ার জন্য, আর আমাদের সাথেও এত কিছু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদেরও আমাদের আজকের এই আড্ডাটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের আজকের এই স্পেশাল ফাদার্স ডে আড্ডা আপনাদের কেমন লাগলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এরকমই আরো নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।